স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফারনেস জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 24 ঘন্টার মধ্যে দেশের সংখ্যালঘুদের উপর হামলাকারীদের ধরা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার শাহবাগ মোড় থেকে সংখ্যালঘুদের নিরাপত্তা ও দোষীদের শাস্তি নিশ্চিত সহ 7 দফা দাবি জানান তারা। পরে তাদের সাথে সংহতি জানাতে শাহবাগে অবস্থান নেয় রামকৃষ্ণ মিশন, ইসকন সহ নানা ধর্মীয় ও সামাজিক সংগঠন। মাহমুদুল হাসানের রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, মন্দির ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদ জানাতে সোমবার সকালে রাজধানীর শাহবাগ মোড়ে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী। পরে তাদের সাথে সংহতি প্রকাশ করতে দলে দলে মিছিল নিয়ে যোগ দেন আরও নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় সমাবেশকারীরা অভিযোগ করেন, কুমিল্লার ঘটনার পর থেকেই একের পর এক হামলার ঘটনা ঘটছে দেশের হিন্দু সম্প্রদায়ের উপর। এদেশে মাথা উঁচু করে বাঁচতে চাই, আমাদের মন্দির ধ্বংস হবে। শ্রীমদ্ ভগবত গীতাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এটা অবমাননা নয়? প্রশাসন যথেষ্ট ভূমিকা রাখতেছে না, তার ভিতরে শস্যের ভিতরে ভূত হয়ে আছে। 4 ঘন্টার অবরোধে বন্ধ হয়ে যায় চারপাশের যান চলাচল। রাস্তায় বসে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে ধর্মীয় সম্প্রীতি বিনাশকারীদের মুখোশ উন্মোচনের দাবি জানানো হয়। যে সাম্প্রদায়িক অপশক্তি যারা জড়িত, সরকার তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। এই প্রতিবাদ শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষের নয়, এই প্রতিবাদ বাংলাদেশের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই চলবে। সমাবেশ থেকে দোষীদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের সুরক্ষা সহ সুনির্দিষ্ট 7 দফা দাবি তুলে ধরা হয়। হামলার শিকার মন্দিরগুলো অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ করতে হবে এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগের অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এদিকে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের প্রতিবাদ জানিয়ে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। দেশ থেকে সাম্প্রদায়িকতা সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দার্শনিক। ফেসবুকে বিতর্কিত পোস্টের ঘটনাকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়া গ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় 40 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বিতর্কিত পোস্টের মূল হোতাকেও গ্রেফতার করেছে তারা। আর এই ঘটনায় 2টি মামলা হয়েছে। এদিকে কর্তব্য অবহেলার অভিযোগে রংপুরে পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। রেজাল করিম মালিকের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘটনার সূত্রপাত পরিতোষ রায় নামে এক ব্যক্তির ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে। এ নিয়ে রোববার বিকেল থেকে উত্তেজনা চলছিল ওই এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর মেয়র সহ পরিতোষের বাড়িতে অবস্থান নেয় পুলিশ। বিক্ষুব্ধ মানুষও ঘিরে ফেলে বাড়ি। এর আগেই সপরিবারে পালিয়ে যায় পরিতোষ। রাত 9টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে করিমপুর কসবার এলাকার বিভিন্ন বাড়িতে হামলা চালায়। 18টি ঘরবাড়ি ও একটি দোকানে দেয় আগুন। ওই এলাকার এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। গ্রেফতার এড়াতে পুরুষ শূন্য হয়ে পড়েছে গ্রামটি। হামলাকারী, লুটেরা ও অগ্নিসংযোগকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। মারপিট করছে, অত্যাচার, আমার ভাইকে কাটছে, মারছে। তার বাগে খেলে আসি, আমার তো বুদ্ধি দেখ বংশী পড়াশোনা। আমরা গরিব মানুষ, আমরা কামাই করে খাইতে হয় স্যার। আমি বউদের ঘরে ছিলাম, আমার আগুন লাগাই দিয়েছে 2 মিনিটের মধ্যে। আগুন আমি আমার পুড়ে গেছে স্যার। একটি ধর্মীয় পরিচয়ের কারণে তাদের উপরে যে আক্রমণ করা হয়েছে তা স্পষ্টই স্বার্থ সিদ্ধির ঘটনা। একটি সম্প্রদায়ের মধ্যে ভীতি সৃষ্টি করে লুটপাট করাই তাদের উদ্দেশ্য ছিল, এমন মত রংপুরের ডিআইজির। রাতের অন্ধকারে এই একেবারেই নিরীহ অপরাধ একটি পাড়ায়, যারা কিছুই জানে না এই ঘটনা, কেবলমাত্র একটি ধর্মীয় পরিচয়ের কারণে যে তাদের উপর আক্রমণ করা হলো, এটি স্পষ্টতই যেটি বিভাগীয় কমিশনার মহোদয় বলেছেন, যেটি হচ্ছে উদ্দেশ্য হচ্ছে একটি স্বার্থ সিদ্ধি। আমাদের আইনগত প্রক্রিয়া যা যা করা দরকার প্রত্যেক ক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়া নেব, সেই ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এছাড়া রংপুর নগরীর প্রেস ক্লাব চত্বরে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
দেশের ভাবমূর্তি নষ্টের জন্য সহজ লক্ষ্য হিসেবে সংখ্যালঘুদের বেছে নিয়েছে একটি চক্র, যার ফলে মন্দিরে মন্দিরে হামলার ঘটনা ঘটেই চলেছে বলে মনে করছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। এদিকে আইন ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা এই হামলার জন্য দায়ী। রামসহ আগে সংখ্যালঘুদের উপর যেসব হামলা হয়েছে তার সঠিক বিচার না হওয়ায় এই ধরনের ঘটনা ঘটেই চলছে বলেও মনে করেন তারা। নাইমাজিকো রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব দুর্গাপূজার অষ্টমীর দিনে মণ্ডপে কোরআন শরীফ রাখাকে কেন্দ্র করে শুরু হয় সাম্প্রদায়িক হামলা। দাবানলের মতো ছড়িয়ে পড়া এই অপপ্রচারে দেশের ৭০টি পূজা মণ্ডপে হামলা চালানো হয়, ভাঙচুর, লুট ও আগুন ধরিয়ে দেওয়া হয় পূজা মণ্ডপ, সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর, দোকানপাটে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলছেন, নির্বাচন পূর্ব ও পরবর্তী সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে সংখ্যালঘুদের টার্গেট করে একটি মহল প্রশাসন ও রাজনীতিবিদদের নাকের ডগা দিয়ে এ হামলা চালাচ্ছে। একটি রাজনৈতিক লক্ষ্য নিয়ে সাম্প্রদায়িক মহল এই কাজটি শুরু করেছে এবং নির্বাচন পরবর্তীকাল পর্যন্ত তারা একটা টার্গেট নিয়ে নেমেছে। সংখ্যালঘুরা এখানে সফট টার্গেটে পরিণত হয়ে গেছে। পূর্বে সংখ্যালঘুদের উপর হামলার বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছেন নিরাপত্তা ও আইন বিশেষজ্ঞরা। কোনো একটা ঘটনা, সেটা সুনামগঞ্জের ঘটনা হোক, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা হোক, আপনার রামুর ঘটনা হোক, প্রত্যেকটাতে কিন্তু যথেষ্ট আমাদের সেই এভিডেন্স ছিল এবং আমাদের সেই তথ্য আমাদের কাছে আছে, কিন্তু যদি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো তাহলে এটা হতো না। সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে এবং তার সাথে অন্যান্য যারা এই কাজটি করেছে, এই ঘৃণ্য কাজটি করেছে, তাদের সবাইকে কঠিন শাস্তির অধীনে আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে প্রতিজ্ঞা করেছেন। আমরা আশা করি এদের কঠিন সাজায় আনলে ভবিষ্যতে তারা আর সাহস পাবে না। 1964 সালে সংখ্যালঘুদের উপর হামলা বন্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশবাসী যেভাবে রাজপথে নেমেছিল, তেমনই ভাবে সরকার ও প্রশাসনের পাশে এ হামলা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মনে করছেন তারা। নাইমাজিকো, নিউজ 24, ঢাকা। দ্রব্যমূল্য সহ নানা ঘটনা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতেই সরকার কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, করোনায় ব্যর্থতা, মানুষের সুচিকিৎসা দিতে ব্যর্থতা, নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতা ও দ্রব্যমূল্যের সীমাহীন যে ঊর্ধ্বগতি তা মোকাবেলা করতে না পেরে সরকার কৃত্রিমভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে, যাতে মানুষের দৃষ্টি ওই দিকে যায়। সরকারের এই সমস্ত ব্যর্থতাগুলো যেন মানুষ আলোচনা করতে না পারে। সরকার তার নীল নকশা অনুযায়ী কাজ করছে বলেও দাবি করেন রিজভী। আমাদের দলের নেতাকর্মীরা তারা গণতন্ত্রের যে স্বীকৃত প্রতিবাদ আছে, সেই প্রতিবাদ করলে পরেও তারা যদি পাতালেও থাকে, সেই পাতাল থেকে তুলে নিয়ে এসে তাদের বিরুদ্ধে মামলা, তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে ভরে রাখা হয়। আর এত বড় একটি ঘটনা, সেই ঘটনা এই সরকারের গোয়েন্দা বিভাগ এবং অন্যান্য বিভাগ কিছুই বলতে পারলেন না। আর সরকারের মন্ত্রীরা একের পর এক অকথ্য আজে বাজে কথা বলছেন, মিথ্যাচার করছেন এবং সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য বলে যাচ্ছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে ঘায়েল করতেই আওয়ামী লীগ এখন হিন্দু সম্প্রদায়ের উপর এসব করছে, এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে গুলশান কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। বলেন, বিএনপির আমলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। বিএনপি সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু আওয়ামী লীগ প্রতারণার রাজনীতি করে। এখন তারা দেশে একদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। বিএনপির ষড়যন্ত্র রুখে দেবে বলেও হিন্দু সম্প্রদায়ের নেতাদের আশ্বাস দেন তিনি। দাঙ্গা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা, এটা ক্ষমতাসীনদের মদত ছাড়া সম্ভব নয় এবং এটা পরিষ্কার হয়ে গেছে যে আজকে আওয়ামী লীগ যা জোর করে ক্ষমতা দখল করে আছে, বেআইনিভাবে ক্ষমতা দখল করেছে, তারা ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করার জন্য, অর্থাৎ আগামী নির্বাচনেও যেন তারা পার পেয়ে যেতে পারে, সেই জন্য তারা বিভিন্ন রকমের
অপকৌশল গ্রহণ করতে শুরু করেছে এবং এটা তারই একটা প্রমাণ। কুমিল্লা থেকে রংপুর সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলো সব একই সূত্রে গাঁথা। চিহ্নিত একটি মহল সরকারকে বেকায়দায় ফেলতে এই হামলার ঘটনাগুলো ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের মন্ত্রীরা। সোমবার পৃথক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। বলেন, সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠী অন্য কোনো উপায় না পেয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই পরিস্থিতি তৈরি করেছে। অপরাধীরা কেউ ছাড় পাবে না বলেও উল্লেখ করেন তারা। আরো জানাচ্ছেন সজল দাস। পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে কদিন ধরেই দেশে বিভিন্ন স্থানে ঘটছে সাম্প্রদায়িক হামলার ঘটনা। কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম ও রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ও বাড়িঘরে হামলা, লুটপাট, পিটিয়ে হত্যা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে সাম্প্রদায়িক অপশক্তি। সোমবার এসব হামলা প্রসঙ্গে কথা বলেন সরকার দলীয় মন্ত্রী ও নেতারা। সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক পাহারায় থাকতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের কেউই ছাড় পাবে না। একই প্রসঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। যেহেতু এখন অন্যভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা কঠিন হয়ে গেছে, যারা দেশে সবসময় বিশৃঙ্খলা ঘটায়, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে, এই বিএনপি, জামাত সহ ধর্মান্ধ গোষ্ঠী, তারা বিভিন্ন সময় নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। একটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করার জন্য, আমাদের সম্প্রীতির ভিতরে একটা ভাঙ্গন সৃষ্টি করার জন্য এইটা একটা কৌশল ছিল। আমরা সবগুলি কনফার্ম হয়ে আমরা একটু সময় চাচ্ছি, আমরা সময়ের মাধ্যমে এগুলি আমরা বের করব। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যারা দেশের সাম্প্রদায়িকতার বীজ বপন করেছিল, তারাই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে তৎপর বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সম্প্রদায়ের বীজ বপন করা হলো। ৭১ যারা ধর্মের দোহাই দিয়ে হত্যা নির্যাতন করেছিল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করা হয়েছে এবং সেই বীজ থেকে দাস এবং দাস লালন পালন করায় আজকে বাংলার অনেক গভীর শিকড়ে চলে গেছে। রংপুরের পীরগঞ্জ সহ সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলো প্রধানমন্ত্রী নিজে মনিটরিং করছেন উল্লেখ করে সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বলে জানান নেতারা। সজল দাস, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শোষণ বঞ্চনাহীন একটি অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে কাজ করছে সরকার। তিনি বলেছেন, এই দেশে আগামী প্রজন্ম গড়ে উঠবে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা নিয়ে। শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। শাহালি জয়ের রিপোর্ট। প্রথমবারের মতো জাতির জনকের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাষ্ট্রীয় উদ্যোগে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। এই উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রধান অতিথির বক্তৃতায় ছোট ভাইয়ের স্মৃতিচারণ করেন শেখ হাসিনা। যখন একটু বড় হয়েছি 10 টাকা করে আমরা টাকা পেতাম এবং সেটা ছিল বই কেনার জন্য। আর রাসেল কমিক বই পড়তো, তার জন্য বই কিনে নিয়ে আসা হতো। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্য সরকারের। এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, সোনার বাংলাদেশ গড়তে চাই, যে দেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, মানুষ যেন সুন্দরভাবে বাঁচবে, সেটা আমি চাই। আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। করোনা সংক্রমণ কমে আসায় স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে স্কুলে যাওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। আমি জানি করোনাকালীন সময়ে শিশুদের স্কুলে যেতে পারেনি, পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছে। যাও, এখন করোনা যেহেতু আমাদের নিয়ন্ত্রণে, আমরা আবার স্কুল খুলে দিচ্ছি, কলেজ ইউনিভার্সিটি সবই খোলা হচ্ছে। সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে আমি মনে করি যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি পরিচালনা করা। এর আগে শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।
শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় ১৫০ শতাধিক শিশু কিশোর। প্রধান বিচারক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপস্থিতিতে নির্বাচন করা হয় বিজয়ীদের। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোফান আনভীর। শকুন নাবিরের প্রতিবেদন। কারো ক্যানভাসে দুরন্ত রাসেল, মানচিত্র হাতে ছুটে চলা শিশু রাসেল এসেছে কারো কারো ভাবনায়। কেউ এঁকেছে পরিবারের সাথে শেখ রাসেলের খুনসুটি আর আদর মাখা মুহূর্ত। মাত্র ১.৫ বছর বয়সে মায়ের কোলে চড়ে কারাবন্দী বাবার সঙ্গে দেখা করতে যেতেন ছোট্ট রাসেল। শিক্ষকের মুখে এ গল্প শুনে তারই অবয়ব ক্যানভাসে তুলে ধরেছেন কেউ কেউ। বঙ্গবন্ধু যখন কারাগারে বন্দি ছিল তখন শেখ রাসেল তাকে দেখতে এসেছিল, সেটারই ছবি আঁকছি। বঙ্গবন্ধুর পিঠে চড়ে খেলাধুলা করছে। শেখ রাসেল আমার ভাবনায় হিরো। ৯ বছর বয়সে যেটুকু জানা যায়, আমরা যেটুকু জানছি ওর সম্বন্ধে, এটা অকল্পনীয়। শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শেখ রাসেলকে নিয়ে এমন নানান ভাবনা রং তুলির আঁচড়ে সেজে উঠেছিল শিশু কিশোরদের ক্যানভাস। সে যে বড় হয়ে আর্মি হতে চেয়েছিল, সে বন্দুকগুলো দেখবো। শেখ রাসেল বঙ্গবন্ধুর পিঠে বসে আছে। বসুন্ধরা গ্রুপকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে বাচ্চাদের জন্য এত বড় একটা আয়োজন করার জন্য। শেখ রাসেলকে নিয়ে শিশু কিশোরদের এমন ভাবনাকে অভিবাদন জানান কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। নানান অ্যাঙ্গেল থেকে, নানান দৃষ্টিকোণ থেকে শিশুরা কিন্তু শেখ রাসেলকে দেখছে। তাদের আঁকার মধ্য দিয়ে বোঝা যায় যে তাদের মনোজগতে শেখ রাসেল কতটা জায়গা দখল করে আছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, নগদ অর্থ ও সার্টিফিকেট তুলে দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোফান আনভীর। বিজয়ী ছাড়াও অংশ নেয়া প্রত্যেক শিশুকে ছবি আঁকায় উৎসাহ দিতে ৫,০০০ টাকা পুরস্কার দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান। শুকুর নামির, নিউজ 24, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। পণ্য অর্ডার করে না পাওয়ায় ই ভ্যালির অবসায়ন চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন এক গ্রাহক। সেই রিটের শুনানি নিয়ে কয়েক দফা নির্দেশনা দেন হাইকোর্ট। পরে গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা আটকে থাকা ও প্রতিষ্ঠানটির প্রতারণার অভিযোগ বিচার বিশ্লেষণ করে একটি পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় হাইকোর্ট। তারই প্রেক্ষিতে সোমবার সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটির অন্য সদস্যরা হলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন, চার্টার অ্যাকাউন্টেন্ট ফখরুদ্দিন আহমেদ, কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। আদেশের কপি পাওয়ার পর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে কোন প্রক্রিয়ায় পরিচালিত হবে ই ভ্যালি। তারা প্রথমে দেখবে যে টোটাল যে তাদের যে অ্যাসেট এবং লায়াবিলিটি এবং কোনোভাবে এটাকে সামনে চালিয়ে নেওয়া যায় কিনা, সেটার কোনো প্রসপেক্ট বা এটা কোনোভাবে কন্টিনিউ করা যায় কিনা সেটা দেখা যাক। বোর্ডের চেয়ারম্যান সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, অন্য 4 সদস্যরা একমত হলে ই ভ্যালিকে লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরের চেষ্টা করবেন তিনি। যাদের পয়সা হারিয়ে যাওয়ার বা মার খাওয়ার একটা সম্ভাবনা শুরু হয়েছিল, তাদের পয়সাগুলো যতখানি সম্ভব প্রোটেক্ট করে, রক্ষা করে তাদের পয়সাগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করা, এই দুটো কথাই আমি এই মুহূর্তে ভাবতে পারছি। এদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গঠিত কমিটির প্রথম সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, ই কমার্স নিবন্ধন ও লাইসেন্স নিয়ে তার মন্ত্রণালয় কাজ করছে। কমার্স যে প্ল্যাটফর্মগুলো আছে তাদেরকে একটা ইন্টারঅপারেটিবিলিটি কিভাবে নিশ্চিত করা যায় সেটা একটা এজেন্ডা আছে। এটার ই কমার্সের রেজিস্ট্রেশন এবং লাইসেন্সটা কিভাবে দেওয়া হবে সেই বিষয়ে আমরা ইতিমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে কাজ করছি। জানান, আগামী 1 মাসের মধ্যে অভিযুক্ত প্রতিষ্ঠান এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ
ও স্বার্থ সুরক্ষা নিয়ে একটি সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। প্রায় 19 মাস পর খুলল চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠল ক্যাম্পাস। আপাতত ন্যূনতম 1 ডোজ টিকা নেওয়ার সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারছে। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকায় সেশন জট নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা। তবে ছুটি বাতিল ও সিলেবাস সংক্ষিপ্ত করে দ্রুত ক্লাস পরীক্ষা নেওয়া হলে সেশন জট কমে আসবে বলে মনে করেন চবি উপাচার্য। শেখ জায়েদুর শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে গেল বছরের 17 মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। বর্তমানে করোনা সংক্রমণ কমে যাওয়ায় গেল 12 সেপ্টেম্বর খুলে দেওয়া হয় স্কুল কলেজ। এরই ধারাবাহিকতায় সোমবার খুলল চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। সোমবার সকাল 10টা থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে হলে ওঠেন। শিক্ষার্থীদের ফুল, চকলেট, কলম, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ টিকাদান নিশ্চিতে নেওয়া হয়েছে নানা উদ্যোগও। আমাদের প্রথম ধাপ হলো এই পরিবারের যত মেম্বার আছে সবাইকে টিকা প্রদান করা। 2টা করে টিকা আমরা এখন আমাদের কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে, সবাইকে টিকা এনশিওর করবো আমরা। দীর্ঘ 19 মাস পর প্রিয় শিক্ষাঙ্গনে ফেরায় খুশি শিক্ষার্থীরা। তবে সেশন জট নিয়ে দুশ্চিন্তার কথাও জানান কেউ কেউ। বিশ্ববিদ্যালয়ের পাঠদান কর্মসূচি এবং সেমিস্টার পদ্ধতি যাতে করে 6 মাসের জায়গা থেকে 4 মাসে যাতে করে নিয়ে আসা হয়। আমাদের প্রশাসন হচ্ছে এই ব্যবস্থা এটার জন্য ভালো ব্যবস্থা নেবে যাতে এই সেশন জটটা আমরা আরেকটু কমাই দিতে পারি। তবে ছুটি বাতিল ও সিলেবাস সংক্ষিপ্ত করে দ্রুত ক্লাস পরীক্ষার মাধ্যমে সেশন জট কমিয়ে আনা হবে এমন আশার কথা জানান উপাচার্য। যা যা কিছুদিন বন্ধ ছিল একাডেমিক কার্যক্রম ঠিকমতো চলবে, শান্তিপ্রিয়ভাবে তারা এই ক্যাম্পাসকে সুন্দর রাখবে এবং আমরা এই যে আমাদের একটা গ্যাপ হয়ে আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। একই চিত্র খুলনা বিশ্ববিদ্যালয়েও। সকাল 9টা থেকে হলে প্রবেশ করে মাস্টার্স ও স্নাতক 4র্থ বর্ষের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন প্রাণ ফিরে পেয়েছে। তবে 26 অক্টোবর থেকে অন্যান্য বর্ষের আবাসিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হলে প্রবেশ করতে পারবে। আগামী 31 অক্টোবর থেকে এই বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? তো চা মাছটা ঠিক করে পড়েন। মাছ পয়লা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মাইনা সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে কমেছে করোনার প্রকোপ। আজও দৈনিক রোগী শনাক্তের হার 2% নিচে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 10 জন। এ সময় নতুন শনাক্ত হয়েছেন 339 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হলেন 15,65,827 জন। এদের মধ্যে মারা গেছেন মোট 27,778 জন। গত 24 ঘন্টায় মোট 18,812টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 1.80%। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের 58তম জন্মদিন আজ। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এই বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে। নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় দিবসটি পালন করা হচ্ছে। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। কেক কাটা সহ নানা উৎসবের মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার সকালে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক মাহবুব আলী খান সহ স্থানীয় নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু ও শেখ রাসেলের পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
স্মরণ করে। জন্মদিন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। বর্ণাঢ্য ব্যতিক্রমী আয়োজনে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। সকালে নগর ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। পরে নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালিও। এছাড়াও নানা আয়োজনে বঙ্গবন্ধু ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বগুড়া, নওগাঁ, সাভার, মানিকগঞ্জ, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলার স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালিক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন কোম্পানির চেয়ারপারসন শেখ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোম্পানির ভাইস চেয়ারপারসন মোহাম্মদ মোতালেব হোসেন। এছাড়াও কোম্পানির পরিচালক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক লিমিটেড এবং বেস্ট ইলেকট্রনিক্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক ব্যাংকের প্রধান কার্যালয়ে স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন পূবালী ব্যাংকের হেড অফ কোর্স ও মহাব্যবস্থাপক অসীম কুমার রায় এবং বেস্ট ইলেকট্রনিক্স জেনারেল ম্যানেজার ও হেড অফ ফিন্যান্স মোহাম্মদ জাকির হোসেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা বেস্ট ইলেকট্রনিক্সে কেনাকাটায় সর্বোচ্চ 12 মাসের 0% EMI সুবিধা ভোগ করবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিপর্যস্ত আফগানিস্তানের পুনর্গঠনে এবার তুরস্কের জোরালো ভূমিকা চাইছে তালেবান সরকার। দেশের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দাবি করেছে শাসক গোষ্ঠীটি। এদিকে আফগানিস্তান নিয়ে আলোচনা করতে পাকিস্তান সহ 5 দেশকে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের কেরালা রাজ্য। বন্যার ভূমিধসে অন্তত 35 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। তীব্র বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন শহর ও গ্রাম। বেশিরভাগ ফসলের মাঠ প্লাবিত হওয়ায় ব্যাপক পরিমাণে ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। জানাবো খেলার খবর। টি-20 বিশ্বকাপে সুপার 12-এর আশা বাঁচিয়ে রাখার ম্যাচে আগামীকাল ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর বদলে গেছে বাংলাদেশের মূল পর্বে যাবার সহজ রাস্তার সমীকরণ। তাই এই ম্যাচে ওমানের বিপক্ষে শুধু জিতলেই হবে না, বাংলাদেশকে মাথায় রাখতে হবে রান রেটে এগিয়ে থাকার বিষয়টিও। মাস্কাটের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে গ্রুপ বিতে নিজেদের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। As a batting unit, probably ঠিক এখান থেকেই শুরু করতে হবে রিয়াদকে, ঠিক এখান থেকেই শুরু করতে হবে বাংলাদেশকে। স্কটিশদের জয়োল্লাস যেভাবে স্তব্ধ করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের প্রেস কনফারেন্স, সেটাই আর হতে দেওয়ার সুযোগ নেই, সেটাই আর হতে দিতে চাইবেন না সাকিবরা। প্রথম ম্যাচ হেরে যখন টালমাটাল বাংলাদেশের মূল পর্বে জায়গা করে নেওয়ার সমীকরণ, ঠিক তখনই আবার সামনে হাজির এই ওমান। বিপরীতে দুর্বল প্রতিপক্ষ হলেও পাপুয়া নিউ গিনির সাথে 10 উইকেটের বিশাল জয় পেয়েছে ওমান তাদের প্রথম ম্যাচে।
বাংলাদেশের প্রত্যাশা জয়, তবে একই গ্রুপে একাধিক দল দুটো ম্যাচ জিতলে মোট রান রেটের হিসেব করবে আইসিসি। আর তাই সুপার 12-এ উঠতে হলে ম্যাচে জয়ের পাশাপাশি মোট রান রেটেও গুরুত্ব দিতে হবে বাংলাদেশকে। শুধু তাই জয় চোখ সীমাবদ্ধ রেখে সাকিব রিয়াদ মুশফিকরা চাইবেন না বন্ধুর পথকে আরো কঠিন করতে। তারপরও ওপেনিং জুটি নিয়ে রয়েছে সংশয়। সৌম্য হয়েছে টিমের আলটিমেট চয়েস, যেখানে 9 প্রস্তুতি ম্যাচেও রান করেও দলের বাইরে। সৌম্য ধারাবাহিক নয়। এই পিচে 3 পেসার নিয়ে খেলার সিদ্ধান্তে তাসকিনের কার্যকারিতার সাথে প্রশ্ন আছে নাসুমের সাইড বেঞ্চে বসে থাকা নিয়ে। তারপরও স্বপ্ন দেখছে বাংলাদেশ। ভারতে 2016 টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওমানকে 54 রানে হারানোর সুখস্মৃতিতে। তবে সময় বদলেছে, এই স্কোয়াডে নেই সেই স্কোয়াডের সেঞ্চুরি করা তামিম কিংবা মাশরাফির অধিনায়কত্ব, আর না আছে সেই 5 বছর আগের দুর্বল ওমান। তামিমুর রহমান, নিউজ 24। রাত 10টার সংবাদ এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।